নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন পৃথ্বীরাজ সেনের লেখা তুর্কি হারেমের বন্দিনীর দ্বিতীয় পর্ব। সম্রাটের এহেন আলাপচারিতায় চমৎকৃত হই আমি। প্রথম থেকে তার প্রতি জন্মেছিল বিতৃষ্ণা, ঘৃণা এসে ঢেকেছিল ভালোবাসার সুখ। এখন আর অস্তিত্ব নেই তাদের। এই প্রথম আমি তাকাই তার দিকে অন্য দৃষ্টিতে। দু চোখের তারায় ঝরছে আশ্চর্য মাদকতা এক। এই কি সেই দুষ্টু দস্যু যে হরণ করেছে আমার নারীত্ব, গলায় আমার পরিয়েছে যন্ত্রণার কণ্ঠহার, আবার ভরিয়েছে মন আমার অনাস্বাদিত আনন্দে। মিলন হয় চার চোখের। লজ্জায় মুখ নামিয়ে ফেলি আমি। আমার সোনালি চুলে সে রাখে তার প্রশ্রয়ী হাত, তারপর ধীরে ধীরে ঠোঁটে আঁকে জ্বলন্ত চুম্বন। পৃথিবীর কোথায় বিস্ফোরণ হয় কি? তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র থেকে হঠাৎ ছুটে আসা জলরাশিরা আনে কি প্রবল বন্যা? ভেসে যায় বিশ্ব চরাচর। নিজেকে আর স্থির রাখতে পারিনি আমি। কয়েকদিন ধরে আবেগরা মথিত হচ্ছিল আশা নিরাশায়। এই মুহূর্তে তারা আর থাকতে চাইছে না বন্দি সংযমের রুদ্ধ কারায়। সম্রাটকে দুহাতে জড়িয়ে ধরে স্পর্শ করি ঠোঁট দুটি তার। তারপর গভীর আসলে সে চুম্বন দি তাকে। কেটে যায় অনন্ত প্রহর। বিধাতা হলে এই মুহূর্তকে চিরকালের জন্য ছিনিয়ে আনতাম মহাকালের বুক থেকে। নিতান্ত মানবী আমি, তাই একসময় শেষ হয় ভালোবাসাবাসীর এই অবুঝ খেলা। আদুরে কিশোরীর মতো আপ্লুত অভিমানে নিজেকে সমর্পণ করি তার আগ্রাসী বাহুবন্ধনে। যে রাত বয়ান্ত শঙ্কা লাগাম ছাড়া আসন্ন সন্ধ্যার অপশ্রিয়মান সূর্যালোকে এসে চোখ রাঙাত, ভয়ঙ্কর ঘটনার আবেশে থাকতাম ভীত, আজ কোনো চিহ্ন নেই তার। সেজেছে এই রজনী বীরাবনতা বধূর বেশে। অলোকতক রাগরঞ্জিত পদযুগলে শ্রুত হয় অনুপম নূপুর নিক্কণ। রহস্য রোমাঞ্চের ওড়নার আড়ালে হঠাৎ উদ্ভাসমুখে কত না অব্যক্ত কাহিনী। এই রাত কাছে আসার, এই রাত ভালোবাসার। এই রাতে আমরা দুজন রক্তাক্ত করতলে বন্দি করব মুঠো মুঠো নীল জ্যোৎস্নাকে। উর্মিমুখর সমুদ্র সঙ্গীত শুনতে শুনতে ভেসে যাব আশ্চর্য আবেশে। সাক্ষী থাক রাতজাগা সমুদ্র পাখিরা, সাক্ষী থাক ঘুম ভাঙা নক্ষত্রের আলো। শরীরে রাখলেই শরীর বেজে ওঠে সুমধুর সঙ্গীত এক। ছুটে আসে চুম্বন নিষ্পাপ বৃষ্টির মতো। আলিঙ্গনে যেন স্বর্গের উদ্যানে পাশাপাশি হাঁটা। কি সুখ মর্দনে, আগে তো বুঝিনি আমি। এই প্রথম নিজেকে হারাই চরম রতির অনুভূতিতে। শেষ হয় সেই রাত। ধীরে ধীরে তরুণ তপন এসে দাঁড়ায় চোখের সামনে। ফুলেরা পাপড়ি মেলে, পাখিরা গান গায়। ঘুম ভাঙে আমার। দেখে তখনও শিশুর মতো অঘরে নিদ্রারত সম্রাট। এখনো সম্পূর্ণ উলঙ্গ সে। সারা রাত ধরে যে দণ্ডটি তুলেছিল ঝড়, এখন তা শিথিল আবেশে নিদ্রামগ্ন যেন। অবাক হয়ে তাকিয়ে থাকি তার দিকে। ভাবি কি আশ্চর্য ক্ষমতা ধরে এই যন্ত্রটি। ধীরে ধীরে হাত রাখি সেখানে। ঘুম ভেঙে যায় সম্রাটের। আমাকে এমন করতে দেখে কৌতুক এসে জমা হয় মুখে তার। বুঝতে পারে সে আমি দিয়েছি ধরা ফাঁদে তার। নিজেকে আবৃত করার চেষ্টা করি চাদরে। শুরু হয় লুকোচুরি খেলা। উন্মত্ততা নয়, নির্মমতা নয়, নয় কোনো অনিচ্ছুক আক্রমণ। সেজেছে সম্রাট এখন হৃদয়বান প্রেমিকের বেশে। আমার প্রতিটি আবেগকে জানাচ্ছে সে সখ্যতা ভরা শ্রদ্ধা। হে যেন প্রথম রাতের সেই সম্রাট নয়। কে করে এতখানি পাল্টে গেল সে? সম্রাট এসে আঁকড়ে ধরে আমার হাত, তারপর সেটিকে স্থাপন করে তার পুংদণ্ডের ওপর। প্রথমে কেমন যেন অস্বস্তি এসে ঘিরে ধরে আমাকে। এর আগে তো কোনোদিনও এমন অনুভূতি হয়নি আমার।
স্পঞ্জের মতো শিথিল নরম মাংসের কাঁপন লাগে আমার। অসম্ভব সংবেদী সেই গোপন অঙ্গ আমার হাতের স্পর্শে ধীরে ধীরে দৃঢ় হয়ে ওঠে, যেন হঠাৎ ঘুম ভাঙে তার। নিষ্ফল আক্রোশে মাথা নাড়ে সে, নিজেকে মুক্ত করার প্রয়াসে হয় মগ্ন। সম্রাট আমাকে শেখায় কেমন করে আদর করতে হবে সেটিকে। ধীরে ধীরে জাগাতে হবে বুকে তার মৃদুমন্দ কম্পন। কথা মতো তা শুরু হয় আমার বিচিত্র খেলা। অবাক হয়ে দেখি আমি, সেটি দৈর্ঘ্যে আর শক্তিতে বেড়ে চলেছে ক্রমশই। অবশেষে বাড়তে বাড়তে সেটি পৌঁছে যায় অবিশ্বাস্য উচ্চতায়। মনে হয় যেন প্রচণ্ড সেই স্তম্ভ এসে গ্রাস করবে আমাকে। একটি হাত যখন মগ্ন ছিল নিদ্রামগ্ন পাহাড়ের ঘুম ভাঙাবে বলে, অন্য হাত তখন প্রবেশ করায় নিজের যোনিদেশে। পরীক্ষা করে দেখি সেই বীভৎস যন্ত্রের ধারান্বিত আক্রমণ এ সহ্য করতে পারবে কিনা। আমাকে এমনটি করতে দেখে আবার হেসে ওঠে সম্রাট। আমাকে বলে, শোনো বোকামে, মিথ্যে তোমার ভাবনা। দেখো কেমন করে এটি প্রবেশ করে তোমার অভ্যন্তরে। এবার আমি নিজেই প্রসারিত করেছি আমার উরু দুটি। গ্রহণ করতে সেই বস্তুটিকে উন্মুখ হয়েছে মন। সম্রাট ধীরে ধীরে আমাকে শুইয়ে দেন, ডান হাত রাখে ঘাড়ের পাশে। মৃদুমন্দ আন্দোলনে স্নায়ুপুঞ্জে পাঠায় বেসরম সংকেত তার। মহাবিষ্টের মতো আমি নির্দ্বিধায় অনুসরণ করি তাকে। এতক্ষণ যা ছিল ঘন সংবদ্ধ, এখন তাতে জাগে অচেনা প্রাণীর স্পন্দন এক। অনেকখানি উন্মুক্ত হয় সে, প্রতীক্ষায় থাকে প্রিয় বস্তুর আস্বাদনে। গমকে গমকে সম্রাট স্থাপিত করে নিজের পৌরুষ, প্রথিত করে তার দণ্ডটিকে। এখন আমি অনুগতা রমণীর মতো পালন করছি আজ্ঞাতার। কামনা তরঙ্গে ভাসতে ভাসতে অস্ফুট আর্তনাদে ভরিয়ে তুলছি রাতের বাতাস। কখনো সে অনুরোধ করছে রাখতে আমার পদযুগল কাঁধের ওপর তার, কখনো বা বলছে আমায় উপর হয়ে শুতে, যাতে উন্মুক্ত পৃষ্ঠদেশ দৃষ্টিগোচর হয় তার। জ্বলছে চোখে বাসনার আগুন, গভীর থেকে গভীরতর হচ্ছে প্রবল আলিঙ্গন। পারস্পরিক সমঝোতার উদ্যানে পা রাখছি আমরা। মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে কামনার জারক রস। ভাষায় প্রকাশ করা যায় না এমন সুখ এসে গ্রাস করছে হৃদয়। এমনভাবেই শেষ হলো আত্মনিবেদনের দ্বিতীয় রাত। সকালে এসে কড়া নাড়ল মনের দরজায়। তখন থেকেই উৎকণ্ঠিতা আমি, কখন ধরণী হবে গভীর ঘুমে অচেতন, আর শুরু হবে ভালোবাসাবাসীর অবুঝ খেলা। পরের দিন সম্রাট আমাকে পরিচিত করালো তার 3 সঙ্গিনীর সঙ্গে। একজন ফরাসি, অন্যজন ইতালিয়ান, তৃতীয়জন গ্রিক। তারা সকলেই অনিন্দ সৌন্দর্যের অধিকারিণী। তাদের একজনের নাম জেনা। রূপলাবণ্যের বর্ণছটা বিচ্ছুরিত হচ্ছে কোমল তনুবাহার থেকে তার। 17টি বসন্তের পদচিহ্ন আঁকা পেলব কোটি দেশে কোমল স্তন শীর্ষে ভরাট নিতম্বে নির্লোম কুক্ষি দেশে লাজপতি জনিতে যৌবন এঁকেছে তার শিহরণের কোলার ছবি। প্রথম ভোরের আলোয় রাঙা সদ্য ফোটা লিলির মতো অপাপ বিধাতা লেগে আছে তার দেহের সবখানে। বিদায়ী কিশোরীবেলা এখনো ডাকে তাকে আনমনে নিরালায়। তার ঈষৎকালো চোখের তারায় কাঁপে কোনো দূরতম নক্ষত্রের বিষাদ ছায়া। সৌন্দর্যের সাথে বিষণ্ণতার সম্মেলনে অপূর্ব অবয়ব পেয়েছে অনুপমা রূপ তার। প্রথম দর্শনেই মেয়েটির প্রতি অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ি আমি। জানতে চাই তার ফেলে আসা জীবনের ইতিহাস। একটু পরে শোনাবো সেই আশ্চর্য কাহিনী। শুনতে শুনতে তুই অবাক হয়ে ভাববি, সত্যি পৃথিবী এক মায়াবী রঙ্গমঞ্চ। এখানে আমরা আমাদের সুনির্দিষ্ট ভূমিকায় অভিনয় করি মাত্র। নেপথ্যে থাকা কোনো অজানা জাদুঘরের সুতোর টানে নাচি আমরা অসহায় পুতুল নাচ। কখনো ডুব দিই সুখের সাগরে, কখনো হই স্নাতা সুখ রৌদ্রে, কখনো ভাষায় সাম্পান শোক তটিনীতে।
কখনো মত্ত হই কামনা মদিরায়। শোনাব তোকে ইতালীয় আর ফরাসি কামিনীর কাহিনীও। শুরু করব আমি ইতালীয় ললনার গল্প দিয়ে। পরিষ্কার ফরাসি জানে সে। আমাকে শোনালো সম্রাটের হাতে বন্দিনী হবার গল্প। অসামান্য সুন্দরী সে। তার সৌন্দর্যের সাথে মিশে আছে অসম্ভব গভীরতা কালো চোখের ঝিলিক দেয়া কনিনিকায়। অতীত যেন হয়ে ওঠে বাংময়। সুস্বাস্থ্যের অধিকারিণী সে। মধুর ভাষিনী, সুচিস্মিতা, মৃদু স্বভাবা, শঙ্কিনী এক কন্যা যেন। শুধু ত্রুটির চিহ্ন লেগে আছে একটু বড় মুখমণ্ডলে। ঈষৎ উদ্ভাসিত দাঁতের ডগা সৃষ্টি করেছে অদ্ভুত মোহিনী মায়া এক। বলতে শুরু করে ইতালীয় বালা। জন্ম আমার জেনোয়াতে, যে শহরের খ্যাতি পরিব্যাপ্ত সারা বিশ্বে তার অসামান্য শিল্প সাহিত্যের জন্য। প্রকৃতি বুঝি আপন খেয়ালে সাজিয়েছে শহরটিকে। এঁকেছে কপালে তার প্রসিত ভর্তিকার টিপ। ভূমধ্যসাগরের মনোরম বাতাবরণে আচ্ছাদিত শহরটি আমার। এই শহরের নিয়ম হলো পুরুষ এখানে বন্দী থাকবে মহিলার ইচ্ছে কারাগারে। হবে তার সুখ স্বপ্নের দোসর। তারই খেয়ালের অনুবর্তনে কাটাবে জীবন প্রহর তার। নারীরা এখানে স্বেচ্ছা স্বাধীন নয়, নয় বন্দিনী তার কোনো কুসংস্কারের বেড়া চলে। অকারণ সংযম এসে ঢাকে না চোখ তাদের। মুক্ত বিহঙ্গের মতো তারা উড়ে বেড়ায় ভাবনার আকাশে। পুরুষ না এখানে কন্দর্পকান্তি। নীল চোখের নীলা থেকে ঠিকরে আসে উজ্জ্বলতা। হয় তারা আত্মার আত্মীয়, স্বপ্নের প্রেমিক, জীবনের দোসর, পথ চলার সঙ্গী। এই শহরের সমস্ত যুবকের মধ্যে যে ছিল আমার সবচেয়ে কাছের মানুষ, নাম তার সিনা লুডোভিসো। তার প্রেমে মগ্না ছিলাম আমি। নাম আমার হোনোরিয়া গ্রিমাল্ডি। বাবা আমার সম্মানীয় সেনেটর। রূপের খ্যাতি ছিল আমার সারা শহরে। আর ছিল তেমাকি অহংকার। প্রথম কিশোরীবেলা থেকেই আমি ছিলাম প্রচণ্ড আত্মমুখী। যদিও সিনা লুডোভিসোকে ভালোবাসতাম প্রচণ্ড, কিন্তু তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখিনি নানা কারণে। আগেই বলেছি আমি ছিলাম আমরা সম্পূর্ণ স্বাধীন। পাশেই বিয়ের শৃঙ্খল এসে বন্দিনী করে আমাকে। তাই সুখী গৃহকোণের সুখ স্বপ্নকে অকারণে ঘুম পাড়িয়ে হলাম আমি একলা পথের পথিক। হেনুরিয়াকে থামিয়ে জানতে চাই আমি, এখন কি মনে হয় তোমার? এখন তো তুমি সম্রাটের কুখ্যাত হারেমের এক কলঙ্কিতা রক্ষিতা, তাই না? আমার কথার উত্তর দিতে গিয়ে চিবুক রাঙা হয়ে ওঠে তার। বুক থেকে নির্গত হয় চাপা দীর্ঘশ্বাস। সে বলে, তুমি ঠিকই বলেছ সহচরী। জানলে আগে এমনটি হবে হতাম আমি সিনারের ঘরণী। নিজেকে দিতাম সঁপে তার বন্য কামনার কাছে। বেশ মনে পড়ে আমার, কতদিন সে কাছে পেতে চেয়েছে আমাকে। আদর্শ আগে ভরাতে চেয়েছে সমস্ত শরীর আমার, অথচ অকারণে বিমুখ করেছি তাকে। আঙুলে আঙুল না রেখেও কেটে গেছে কত মগ্নমুখর প্রহর। মাঝে মাঝে শিশুর মতো অবুঝ অভিমানে দূরে সরে যেত সে। বিরহের সমুদ্রে ডুব সাঁতার দিতে দিতে আবার ফিরে আসতো আমার কাছে। শোনাতো আমায় অবরুদ্ধ মনের অবদমিত বাসনার গান। তারপর একদিন পাঠালো সে আমাকে সুদীর্ঘ প্রেমপত্র। ছত্র ছত্রে তার স্বজন বিয়োগ ব্যথার হতাশ্বাস। পড়তে পড়তে ঝাপসা হয়ে এলো চোখ দুটি আমার। উত্তর দিলাম সেই সুদীর্ঘ চিঠিখানির। কাব্যের ছন্দে জানালাম মনোবাসনার কথা। পৌঁছে দিলাম সুউচ্চ ভালোবাসার শীর্ষ সংকেত। কিন্তু প্রশমিত হতে পারে হৃদয়, তার এমন কোনো ঔষধি ছিল না আমার চিঠিতে। অবশেষে সে মরিয়া হয়ে দেখা করলো আমার বাবার সঙ্গে। সরাসরি প্রস্তাব দিল আমাকে বিয়ে করার। আমার বাবা ছিলেন সাদাসিধে সরল প্রকৃতির মানুষ। হয়তো তিনি খুশি হলেন যুবকটির এই স্পষ্ট বাচনে। সরাসরি আমায় বললেন, হয় বিয়ে করতে হবে তাকে আগামীকাল, অথবা জীবন কাটাতে হবে আমাকে সন্ন্যাসিনী হয়ে। শুরু হলো আশা নিরাশার দ্বন্দ্ব।
ভাবলাম একবার সম্মত হই সিনারের প্রস্তাবে, হই তার জীবন সঙ্গিনী। পর মুহূর্তেই ভাবি তাহলে হারাতে হবে কর্তৃত্ব আমার, হতে হবে তার ইচ্ছের কাছে স্বেচ্ছাবন্দিনী। পরক্ষণেই মনে হয় যোগ দিই সন্ন্যাসিনীদের মঠে, জীবন কাটায় বিরোহিনী বিষাদ প্রতিমা হয়ে। তাহলে তো আর দেখতে পাবো না তাকে কোনো দিনই। এই ভাবনা মনের আকাশে জ্বালায় দুঃখের দীপশিখা। ভাবতে ভাবতে তলিয়ে যায় অনিশ্চয়তার গহ্বরে। উধাও নিদ্রা দুচোখ থেকে আমার, অদ্ভুত অবসাদে ভারাক্রান্ত মন। অবশেষে উপনীত হই স্থির সিদ্ধান্তে, তাকে ছাড়া কাটবে না জীবনের প্রহর আমার। ব্যক্তিত্বের বিসর্জনেও হতে হবে তার পথের পথিক। জানাই তাকে মনের কথা, আরোপ করি শর্তাবলী, হব তার ঘরণী আমি। কিন্তু প্রথম থেকেই সে আমাকে অধিকার করতে পারবে না স্বামিত্বের প্রবল পরাক্রান্ত ব্যঞ্জনায়। সময় হলে আমি সঁপে দেব নিজেকে, তার দিগন্ত বিস্তৃত ভালোবাসার অরণ্যানীতে হারাবো পথ। আমার শর্ত শুনে কিছুক্ষণ স্তব্ধ হল সে, ভাসল বুঝি ভাবনার তরঙ্গে। তারপর নতমস্তকে সম্মতি জানালো প্রস্তাবে আমার। জানতাম আমি যে ঘটবে এমনটাই। আজ অব্দি কোনোদিনও সে করেনি আমার বিরুদ্ধাচারণ। তাই এক সুন্দর সন্ধ্যায় মিলন হলো আমাদের। হলাম আমি লুডোভিসোর ঘরণী। শুরু হলো জীবন উপন্যাসের নতুন অধ্যায়। 30টি দিনের অন্তে আবিষ্কার করল সে, পড়েছি আমি পায়ে বন্ধনের শৃঙ্খল, হয়ে উঠেছি তারই যোগ্য সহকারী। যখন এমনই করে কাটছিল দিন, ধীরে ধীরে নবলব্ধ স্বামিত্বের অজানা অহংকারে ভরে উঠছিল মন তার। পৃথিবী থেকে চলে গেলেন তার বাবা, রেখে গেলেন কর্সিকাতে তার জন্য বিপুল সম্পত্তি এক। সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তাকে এক্ষুনি যেতে হবে সেখানে, অথচ সে কোনো মতেই আমাকে ফেলে চাইছে না যেতে। এমন অবস্থায় আমি সমাধান করি সমস্যা তার। জানাই তাকে সঙ্গিনী হব এই সমুদ্র যাত্রার। আমার এই প্রস্তাবে অবাক হয়ে যায় লুডোভিসো। শুরু হয় আমাদের স্বপ্নের সমুদ্র যাত্রা। প্রবাদ আছে যে কামনা কন্যা ভেনাসের জন্ম হয়েছিল সমুদ্রে, তাই বোধহয় অকস্মাৎ হয়ে উঠি আমি অসংযমী। একদিন ছিল যা পরিশীলিত আবরণে আচ্ছাদিত, উন্মুক্ত হল তার সাগর সহেলির ডাকে। সাড়া দিলাম দুর্মর বাসনায় তার। সে তার বলিষ্ঠ হাতের পরশে তৃপ্ত করল আমার কাম পিপাসা। অবগাহন করছিলাম সুখ সাগরে। তখনই হঠাৎ একদিন ঘনিয়ে এলো দুর্ভাগ্যের অন্ধকার। যদি জানতাম ঘটবে এমনটি, তাহলে হয়তো নির্গত হতাম না এই অভিশপ্ত সমুদ্র যাত্রায়। ভাগ্যে যা ছিল ঘটে গেল তাই। ঝড়ের রাতে আমরা আক্রান্ত হলাম আফ্রিকান জলদস্যুদের দ্বারা। আমাকে আর লুডোভিসোকে বন্দি করল তারা, নিয়ে গেল তাদের সম্রাটের কাছে। চোখের সামনে নিজের বিবাহিত স্ত্রীর এই অনাদর দেখে অসহায় আকুতিতে ভরে ওঠে লুডোভিসোর মন। কিন্তু এই মুহূর্তে আমাকে রক্ষা করার কোনো অস্ত্রই মজুত নেই তার তুনে। তাই অসহায় আত্মসমর্পণ করা ছাড়া কোনো পথ খোলা ছিল না আমাদের কাছে। নিয়ম মতো হাজির হলো এই সম্রাট। চোখের সামনে আমার মতো কামনামোদের রবণীকে বসে থাকতে দেখে এক নিমেষে জ্বলে ওঠে বাসনার আগুন তার। সে জানতে চায় আমার ফেলে আসা জীবনের কথা। আর যখন বুঝতে পারে যে আমি হলাম বিবাহিতা, তখন তার চোখের কোণে দেখা দেয় আশ্চর্য আত্মতৃপ্তির ঝিলিক। হয়তো মনে মনে সে নিজেকে প্রস্তুত করে নেয় আসন্ন অভিসারের জন্য। বিবাহিতা হবার জন্য শরীরের ছেনালিপনায় যথেষ্ট পারদর্শিনী আমি, এটাই হয়তো ভেবেছিল সম্রাট। কুমারী কন্যা হলে আমাকে শেখাতে হতো কামনার জটিল বর্ণমালা। এখন আর ঘটবে না এমনটি। প্রথম রাতেই বিছানায় তুলব আমি ঝড়, টাইফুনের ইঙ্গিতে মাতাবো তাকে, এমনটি ভেবেছিল সে। পায়ে পায়ে প্রবেশ করি নির্দিষ্ট কক্ষে আমার। চোখের ইশারায় সবাইকে বাইরে বের করে দেয় সম্রাট। আমাকে এনে বসায় সুসজ্জিত কৌচে। তারপর হাতে হাত রেখে আঙুলে আঙুল জড়িয়ে প্রকাশ করে মনোভঙ্গি তার। নির্ভুল ইতালীয় ভাষায় জানায় মনের ইচ্ছা তার।
তার অবদমিত আকাঙ্ক্ষার কথা শুনে ভয়ে কাঁপতে থাকি আমি। সে আমার পাশে এসে বসে, অনায়াসে তুলে নেয় তার প্রশস্ত বাহুতে হাত দুটি আমার। সে জানতে চায় ইতালির কোন শহর থেকে এসেছি আমি। তার কণ্ঠস্বরে আছে এক আশ্চর্য কাঠিন্য এবং গম্ভীরতা। মনে হয় যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন সে। প্রথম থেকেই আমার প্রতি কিঞ্চিত সদয় ছিল সম্রাট। এর কারণ আমি বলতে পারবো না। কিছুক্ষণ কথাবার্তা চলার পর হঠাৎ সে হাত রাখে আমার কোমরে, তারপর সজোরে সে আকর্ষণ করে আমাকে তার দিকে। একটু বাদেই দেখি আমি সে প্রচণ্ড কামনার জ্বলন্ত বহিঃপ্রকাশে লেহন করছে আমার সমগ্র মুখমণ্ডল। তার সিক্ত লালা এসে আবিষ্ট করছে আমায়। এই জঘন্য কাজে ক্রমশ অবসন্ন হয়ে পড়ি আমি। তার আক্রমণের আকস্মিকতায় বিহ্বল হয়ে গেছি আমি। বাধা দেবার বিন্দুমাত্র ইচ্ছাও যেন নেই আমার। একটু পরেই সম্রাট অনাবৃতা করল স্তন দুটি আমার। তারপর আপন মনে খেলা করতে থাকে তার নিজের ইচ্ছায়। স্তনবৃন্দকে দুমড়ে মুচড়ে যন্ত্রণা এনে দেয় মনে আমার। অস্ফুটে চিৎকার করে বলে, হায় মোহাম্মদ, কি আশ্চর্য সৃষ্টি এই দুটির! এত সুডোল স্তন শীর্ষ আগে দেখার সৌভাগ্য হয়নি আমার। তার মুখ থেকে ছিটকে ছুটে আসা এইসব মন্তব্য আমার গণ্ডদেশ করে দেয় আর অক্তিম। কোচ থেকে উঠে সম্রাট মৃদু প্রত্যয়ী কণ্ঠস্বরে বলে, এতক্ষণ ধরে আমি তোমাকে আবিষ্কার করার চেষ্টা করছিলাম। এখন এসো হে রূপসী দাসী, হও আমার শয্যার সহচরী। ভেবো না অত সহজে ছেড়ে দেব আমি। হাতের মুঠোর মধ্যে পেয়েছি যখন একবার তোমায়, আমার কামের আগুন প্রশমিত না হওয়া পর্যন্ত তোমায় পুড়িয়ে মারব আমি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে আমার পাশে এসে বসে, দু হাতে জড়িয়ে ধরে আমার কোমর। প্রচণ্ড যন্ত্রণায় কোঁকিয়ে উঠি আমি। স্তনে আবার হাতের স্পর্শ পাই। নিজেকে এমনভাবে সম্পূর্ণ তৃপ্ত না করা পর্যন্ত চলতে থাকে তার বিধ্বংসী খেলা। পেটিকোটের নিচে লোভী আঙুলের ছাপ পড়ে যায়। আমি সাধ্যমতো চেষ্টা করি তার বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে, কিন্তু কিছুই হয় না। একটু বাদে তীব্র হুইসেলের শব্দ করে সে। শব্দ শুনে এক মুহূর্তের মধ্যে হাজির হয় অদ্ভুত দর্শন সহচরের দল। তুর্কি ভাষায় সে তাদের কি যেন আদেশ করে। তারা ফিরে আসে তীক্ষ্ণ কাঁটাওয়ালা চাবুক নিয়ে। সম্রাটের অমোঘ আদেশে আমাকে চেপে ধরে রাখে দুই কৃতদাস। এমনকি আমার মাথাটাকে মাটির দিকে নামিয়ে দেয়া হয়। প্রচণ্ড যন্ত্রণার স্রোত বয়ে যায় মেরুদণ্ড দিয়ে। অস্ফুট আর্তনাদে চিৎকার করি আমি। চোখ থেকে বেরিয়ে আসে কান্না, কিন্তু তার কোনো প্রভাব পড়ে না তাদের ওপর। সম্রাট ধীরে ধীরে সম্পূর্ণ নগ্ন করে আমাকে, ছুঁড়ে দেয় আমার পরিদেহ। এমনভাবে আমাকে সম্পূর্ণ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকতে হয় লোভী পুরুষদের চোখের সামনে। শুনলে তুমি অবাক হবে ম্যাডাম, এই অবস্থায় সে প্রচণ্ড চাবুক মারতে শুরু করে আমাকে। যন্ত্রণায় তীব্র আর্তনাদ করি আমি। সারা দেহে চাবুকের লাল দাগ পড়ে যায়। কিছুক্ষণ পরে হয়তো সম্বিত ফেরে তার। বুঝতে পারে সে প্রথম রাতের পক্ষে যথেষ্ট হয়েছে এই আক্রমণ। হয়তো আমি ভবিষ্যতে আর কোনোদিনও তার ইচ্ছার বিরুদ্ধাচারণ করব না। এমনভাবে যদি মৃত্যু এসে দাঁড়ায় চোখের সামনে, তাহলেও হয়তো আমি সাড়া দেব সম্রাটের আকুল আকাঙ্ক্ষার কাছে। ক্ষণিকের বিরতির পর আবার শুরু হয় তার উন্মাদ প্রহার। সেই সঙ্গে চিৎকার করে বলতে থাকে সে, ওরে শ্বেতাঙ্গিনী, বারবিলাসিনী, আমি তোকে দেখাবো নরকে যাবার রাস্তা। চাবুকের মার খেতে খেতে কখন যে জ্ঞান হারিয়ে গেছে আমার জানি না। অবসন্ন ক্লান্ত দেহটা তখনও ধরে রেখেছে প্রচণ্ড শক্তিশালী সেই দুই বিকট দর্শন। অচিরেই আমাকে মুক্তি দেয়া হলো সেই জঘন্য অবস্থা থেকে। সম্রাটের নির্দেশে বিদায় নিল রক্ষকের দল। যেন কিছুই হয়নি এমন ভান করে আমার সামনে এসে দাঁড়ালো সে। হাত রাখলো আমার যন্ত্রণাদগ্ধ শরীরের সবখানে।
একটু আগে যে প্রচণ্ড চাবুকে রক্তাক্ত করছিল আমাকে, এখন সেই চাইছে দিতে সোহাগের সহস্র উপহার, আর বিনা প্রতিবাদে তা গ্রহণ করতে চলেছি আমি। সম্রাটের নির্দেশে আমাকে শুতে হলো তার পাশে। সে আমার চোখ থেকে বেরিয়ে আসা লবণাক্ত অশ্রুতে রাখলো তার চিল। ভয়ঙ্করভাবে চোষণ করতে লাগলো আমার ঠোঁট দুটি, এবং এক নিমেষে লম্বা জিভের ডগা ঢুকিয়ে দিল আমার মুখের ভিতর। সমস্ত শরীর ভরে ওঠে বিশ্রী ঘৃণায়। সম্রাট বারবার জানতে চাইল যে আমি বিবাহিত কিনা। এর উত্তরে আমি দৃঢ়কণ্ঠে জানালাম যে ইতিমধ্যে আমি হয়েছি অন্য আরেকজনের জীবন সঙ্গিনী, হারিয়েছি আমার কুমারিত্ব তার কাছে। আমার কাছ থেকে উত্তর শুনে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল সম্রাট। চিৎকার করে বলল সে, যে তোমার সতীত্ব হরণ করেছে অচিরেই মৃত্যু হোক তার। ভেবেছিলাম আমি খুলব তোমার শরীরের তালা। সম্রাটের কথায় লজ্জিত হয়ে পড়ি আমি। লজ্জা নাকি আমার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে শতগুণে, এই মন্তব্য করল সে। আবার আমার ঠোঁট দুটি হয়ে উঠল খেলার পুতুল তার। উচ্চকণ্ঠে জানতে চাইল সে, কতদিন তুমি যুক্ত আছো ওই খ্রিস্টান কুকুরের সঙ্গে? আমি বলি, মাত্র 1 মাস। 1 মাস? ঈশ্বর তোমাকে তৈরি করেছেন আমার ভোগে লাগার জন্য। তোমার শরীরের কোণে কোণে জেলেছেন কামনার শিখা, আর তুমি কিনা শয্যা সঙ্গিনী হয়েছ অন্য এক পুরুষের। এক্ষুনি আমাকে চুম্বন করো। তার কথার অবাধ্য হলে কি ঘটতে পারে সেটা অনুমান করে সঙ্গে সঙ্গে অনিচ্ছা সত্ত্বেও স্পর্শ করি তার ঠোঁট দুটি। আমাকে এমনভাবে তার ইচ্ছের কাছে পরাজিত হতে দেখে প্রচণ্ড খুশি হয় সে। সঙ্গে সঙ্গে কামড়ে ধরে আমার ঠোঁট দুটি। অনেকক্ষণ ধরে চলে তার এই খেলা। পর মুহূর্তে এসে হাত ঢুকিয়ে দেয় আমার পেটিকোটের মধ্যে, স্পর্শ করে স্তন শীর্ষ, হাত রাখে গোপনতম অঙ্গে। প্রচণ্ড ভয়ে আমি বিনা প্রতিবাদে মেনে নিই তার নির্লজ্জ আক্রমণ। মনে পড়ে হতভাগ্য লুডোভিসোর কথা। সম্রাটের আদেশে বিশেষ আসনে উপবেশন করি আমি, যাতে সে সহজেই অবলোকন করতে পারে আমার স্ত্রী অঙ্গকে। অনেকক্ষণ ধরে দু চোখে সেটিকে নিরীক্ষণ করে চিৎকার করে ওঠে সম্রাট, এতক্ষণ তুমি মিথ্যে বলেছ সব। এই কথা বলতে বলতে অতি দ্রুত তার আঙুল ঢুকিয়ে দেয় গভীর গোপন অভ্যন্তরে। এতদিন ছিল যা অস্পর্শিত, এমনকি লুডোভিসও কোনোদিন স্পর্শ করেনি যা। আঙুলের পরশে এই মুহূর্তে সেখানে পরপুরুষের লোভী হাতের ধারাবাহিক ঘর্ষণ। প্রচণ্ড যন্ত্রণায় কেঁদে উঠি আমি। মনে হয় এক্ষুনি বুঝি হৃৎপিণ্ডটা আমার বেরিয়ে আসবে বুক থেকে। তখনও চলেছে সম্রাটের পর্যবেক্ষণ। তার আদেশে উড়ো দুটিকে যথাসম্ভব প্রসারিত করতে হলো আমায়। অনেকক্ষণ ধরে আমাকে পরীক্ষা করে সে আবার বলে, হায় মোহাম্মদ, তুমি তো একেবারে কুমারী। তোমার কুমারিত্ব সম্বন্ধে মিথ্যে ভাষণ দিয়ে আমাকে প্রতারিত করেছ তুমি। এর জন্য পাওনা তোমার মারাত্মক শাস্তি। বলো সুন্দরী, কিভাবে তোমাকে শাস্তি দেব আমি? ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে জবাব দিই আমি, আপনি জানতে চেয়েছিলেন কতদিন আগে বিয়ে হয়েছে আমার। সত্যি সত্যি আমি 1 মাস আগে আবদ্ধ হয়েছি বিবাহ বন্ধনে। কি আশ্চর্য, এখনো তোমার স্বামী স্পর্শ করেনি তোমার স্ত্রী অঙ্গ? এ কি করে সম্ভব? অবশেষে আমি স্বীকার করি যে তার কথাই সত্যি। আনুষ্ঠানিকভাবে বিবাহিত হওয়া সত্ত্বেও শরীরের দিক থেকে আমি রয়ে গেছি কুমারী জীবনে। উত্তর শুনে কুটিল হাসির স্পর্শ লাগে ঠোঁটে তার। সে চিবিয়ে চিবিয়ে বলে, নিজের ভাগ্যকে হিংসে করতে ইচ্ছে হয় আমার। এমনটি তো আমি আগে দেখিনি। 1 মাসের বিবাহিত জীবন যাপন করার পরও অটুট আছে কুমারিত্ব তোমার। এসো, আমি পথ হারাই তোমার আশ্চর্য শরীর অরণ্যে, করি তোমার সতীচ্ছেদ। হয়ে ওঠো তুমি পরিপূর্ণা রমণী আমার পৌরুষ পরশে। উঠে বসে সে কৌচে, আমাকেও বসায় তার পাশে। তীক্ষ্ণ হুইসেলের শব্দে ডেকে পাঠায় রক্ষীদের। তারা আমাকে নিয়ে যায় একটি ছোট ঘরে। চারদিকে দেওয়াল জোড়া আয়না।
ভালোভাবে লক্ষ্য করে দেখি আমি ছোট্ট এই ঘরটির মধ্যে রয়েছে চকলেট রঙা ভেলভেট চাদর ঢাকা কৌচ, একটা মাথার বালিশ। ঘরে নেই আর কোনো আসবাবপত্র। মুহূর্তের মধ্যেই কাজ শুরু করে রক্ষীরা। নিমেষের মধ্যে আমার সমস্ত পোশাক খুলে নেয় তারা, এমনকি খুলে ফেলে চুলের ফিতে। অচিরেই ফিরে যাই আমি আমার প্রথম জন্মদিনের পোশাকে। দেওয়ালজোড়া আয়নায় প্রতিফলিত আমার উলঙ্গ দেহের ছবি দেখতে দেখতে অদ্ভুত নিরাপত্তাহীনতা এসে গ্রাস করে আমাকে। একটু পরেই কি ঘটতে চলেছে সেটা অনুমান করে শিহরিত হয় মন। রক্ষীরা নিয়ে যায় আমার সমস্ত পোশাক। বন্ধ হয় সামনের দরজা। কয়েক সেকেন্ডের মধ্যে আমারই মতো সম্পূর্ণ উলঙ্গ হয়ে প্রবেশ করে সম্রাট। তুমি তো জানো ম্যাডাম, এসব কাজে বিন্দুমাত্র বিলম্ব সহ্য করতে পারে না সে। এক লহমায় জড়িয়ে ধরে আমাকে। দুবাহুর কঠিন নিষ্পেষণে চাপ দেয় কোমল স্তনের উপর। উন্মাদের মতো ঠোঁটে, মুখে, কানে, গলায় চিবুকে দেয় চুম্বন চিহ্ন। অনুকূল পরিবেশে জানায় সে পৌঁছে দেবে আমাকে কাঙ্ক্ষিত সুখের উপত্যকায়। স্বামীর কাছ থেকে যে সন্তুষ্টি পাইনি, আমি অচিরেই তা উপস্থিত হবে আমার সামনে। এই বলে সে আকর্ষণ করে আমাকে অভিজ্ঞ সহচরের মতো নিয়ন্ত্রণ করে আমার ভঙ্গিমা। আবেশে কণ্ঠস্বরে বলে, এমনভাবে শোও তুমি আর প্রসারিত করো তোমার কোমল উরু দুটিকে। তার কথা মেনে চলি আমি, কিন্তু সঠিকভাবে উন্মোচিত করতে পারি না নিজেকে। ঈষৎ রাগান্বিত হয়ে সম্রাট নিজেই অবতীর্ণ হয় মঞ্চে। দু হাত দিয়ে যতটা সম্ভব প্রসারিত করে দেয় আমার পা দুটিকে। দেওয়ালচোরা আয়নায় দেখি তার অতি বৃহৎ উত্থিত দণ্ডের প্রতিফলন। দেখেই ভীতা সন্ত্রস্তা হয়ে যাই আমি। একটু বাদেই এটি অনুপ্রবিষ্ট হবে আমার মধ্যে। একথা ভেবে ভীষণ কষ্ট হয় আমার। বোধহয় চোখের তারায় ফুটেছিল নিদারুণ আশঙ্কা। সম্রাট সস্নেহে হাত রাখে আমার মাথায়, জিভ দিয়ে তাচ্ছিল্যের শব্দ করে বলে, আর তোমাকে থাকতে হবে না উপবাসী। রাতের পর রাত তোমাকে অবহেলা করে তোমার স্বামী যে অন্যায় অবিচার করেছে, আজ অবসান হবে তার। বুঝতে পারবে তুমি কি সুখ লুকিয়ে আছে শরীর সঙ্গমে। একবার ধর্ষিত হবার পর তুমিই চাইবে বারবার লাঞ্ছিত হতে আমার হাতে। থাকবে তুমি প্রতীক্ষারতা আমার জন্য। যে রাতে আমি হব না তোমার শয্যাসঙ্গী, কাটবে তোমার নিধারার নিশি। এমনকি স্বয়ংরতিতে মেতে উঠে তুমি নিবৃত্ত করবে তোমার প্রচণ্ড কামনাকে। এই বলে সে ধীরে ধীরে আমার মধ্যে প্রবেশ করায় তার আপন অহংকার। ধাপে ধাপে সেটা পাঠিয়ে দেয় পিচ্ছিল জনিপথের গভীর গোপন কাঙ্ক্ষিত স্থান। প্রথম মৃদুমন্দ যন্ত্রণার ছন্দে আন্দোলিত হচ্ছিল দেহ আমার। তারপর সারা শরীর ভরে ওঠে গভীর শান্তিতে। ম্যাডাম, বলতে লজ্জা নেই আমার, 1 মাসের বিবাহিত জীবনে এর আগে স্বামীর সঙ্গে ঘটে গেছে মৈথুনের মধুর মুহূর্ত, কিন্তু এমন নিদারুণ সুখের সন্ধান পাইনি আমি আগে কোনোদিন। সম্রাটকে আঁকড়ে ধরে আমি হতাশা, লজ্জা এবং বিভ্রান্তির অদ্ভুত আরতিতে। আমাকে এমনটি করতে দেখে ক্রমেই প্রচণ্ড পরাক্রমশালী হয়ে ওঠে সম্রাট। এতক্ষণ নিস্তেজ ছিল তার ধ্বজাটি, এখন অকস্মাৎ ঘুম ভাঙে তার। প্রবল আক্রোশে নিজেকে আন্দোলিত করতে থাকে সে। অপ্রশস্ত সুড়ঙ্গ পথে বারে বারে সিক্ত হয় কামনার রস। তার ধারাবাহিক আক্রমণে আর্তনাদ করে উঠি আমি। অবশেষে সেটি ছিন্ন করে দেয় আমার কুমারী জীবনের আবরণটিকে। তখনই এক অব্যক্ত বেদনায় ভরে ওঠে মন। তখনও প্রবল উৎসাহে নিজেকে নিয়োজিত রেখেছে সম্রাট। ছন্দবদ্ধ আক্রমণে কখনো ধীর লয়ে, কখনো বা প্রবল গতিতে চলেছে তার এই সর্বনাশের খেলা। তার প্রবল শক্তিশালী ব্যক্তিত্বের কাছে অসহায় আমি মুহূর্তে বিদ্ধ হচ্ছি সেই প্রচণ্ড শক্তিশালী সংবেদনশীল পুংযন্ত্রটির আক্রোশে। এমনটি চলতে থাকে অনেকক্ষণ। অবশেষে লাল রক্তের স্রোত এসে ভাসিয়ে দেয় বিছানা। চেতনা হারিয়ে যায়। নিদ্রা এসে আঁকড়ে ধরে চোখের পাতা। ম্যাডাম, তুমিও তো শিকার তার কামনার। জানবে তাহলে কি ভীষণ ব্যথা লাগে তার অস্বাভাবিক প্রকৃতির দণ্ডটিকে গ্রহণ করতে। নিরুপায় আমরা,
রাতের পর রাত চলবে এমন খেলা। মুক্তি নেই এই অন্ধকার জগৎ থেকে। এতটুকু দয়া মায়া নেই সম্রাটের মনে। আমাকে প্রচণ্ড যন্ত্রণায় কাতর দেখেও অনুশোচনায় সে আচ্ছন্ন করছে না তার মন। মুহূর্তের বিরতি দিয়ে সে আবার ঝাঁপিয়ে পড়ে আমার উপরে। দ্বিগুণ উৎসাহে শুরু করে রমণ ক্রিয়া তার। বারবার তার হাতে এমনভাবে লাঞ্ছিত হতে হতে নিজের প্রতি বিতৃষ্ণা এসে যায় আমার। অনেকক্ষণ বাদে বুঝি ক্লান্ত হয়ে পড়ে সে। আমাকে বসায় কৌচে তার পাশে, নিবিড়ভাবে আঁকড়ে ধরে সমস্ত শরীর আমার। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, সুন্দরী কৃতদাসী আমার, তোমার নাম আমি বাঁধিয়ে রাখবো সোনার অক্ষরে। তুমি হবে আমার হারেমের শ্রেষ্ঠতমা বন্দিনী। করব তোমায় যৌবনের সহচরী আমার। রাতের পর রাত কাটাবো তোমার কবুষ্ণ দেহের উষ্ণতায়। দেব তোমাকে অনাস্বাদিত সুখের সন্ধান। সন্তুষ্টির স্বর্ণশিখর প্রাঙ্গণে পৌঁছে দেব তোমাকে। তোমাকে আর হতে হবে না আমার পত্নীদের পরিচারিকা। অকারণে লাঞ্ছিতা হবে না তুমি প্রধান সুলতানদের হাতে। তাছাড়া আরো অনেক অভাবিত পুরস্কার জুটবে তোমার কপালে। ধীরে ধীরে তা জানানো হবে তোমাকে। প্রথম সঙ্গমে তুমি আমাকে যে অনির্বচনীয় আনন্দ দিয়েছ তা আমি মনে রাখবো চিরকাল। এই বলে সে ইঙ্গিতে ডাকে তার তুর্কি দাসদের। সম্রাটের আদেশে বহন করে নিয়ে আসে মেয়েলি পোশাক আমার। তাদের সাহায্যে নিজেকে আবৃতা করি আমি। সম্রাট আমাকে নিয়ে যায় প্রশস্ত ভোজন কক্ষে। ওক কাঠের টেবিলে সাজানো আছে সারিবদ্ধ পাত্র। রূপোর দীপাধারে প্রজ্বলিত মোমশিখা, ওড়না ঢাকা বাদীরা ব্যস্ত সান্ধ্য আহার পরিবেশনে। সেই মুহূর্তে কোনো কিছু খেতে বিন্দুমাত্র ইচ্ছে ছিল না আমার। তবুও খেতে হলো সম্রাটের সঙ্গে। তার নির্দেশে মুখে তুলতে হলো সুস্বাদু খাবার আর পানীয়। সেই মুহূর্তে কোনো কিছু খেতে বিন্দুমাত্র ইচ্ছা ছিল না আমার। তবুও খেতে হলো সম্রাটের সঙ্গে। তার নির্দেশে মুখে তুলতে হলো সুস্বাদু খাবার আর পানীয়। কড়া মাদকের গুণে ঝিম ধরে শরীরে। মনে হয় যেন হারিয়ে যাব আমি অমানিসার অন্ধকারে। নৈশ আহার শেষ করে আমি কোনো রকমে উঠে দাঁড়াই। সম্রাট আমাকে ধরে ধরে নিয়ে যায় শোবার ঘরে। দেহের এখানে ওখানে আঁকে সখ্যতা ভরা চুম্বনের ছবি। তখনই এক কৃতদাসী এসে শুরু করে আমার পরিচর্যা। পোশাক খুলে সারা দেহ সংবহন করে সে সুগন্ধি তরলে। তারপর আমাকে পৌঁছে দেয় বিছানাতে। অনেকক্ষণ ধরে যে নিদ্রার জন্য কাঙ্ক্ষিত ছিলাম আমি, তা এসে হাজির হয় ক্লান্ত দু চোখের পাতায়। হারিয়ে যায় স্মৃতিরা। একটু আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর দুর্ঘটনাকে সম্পূর্ণভাবে বিস্মৃত হয়ে আমি ডুবে যাই অনন্ত নিদ্রার মধ্যে। তন্দ্রা ভাঙে বাঁদির ডাকে। জানায় সে তৈরি এখন নৈশ আহার। উঠে বসে আমি। সে আমাকে সাজায় রাত পোশাকে। একাই বসে ডিনার সারি আমি। তারপর সে আমাকে নিয়ে যায় আরেকটি ঘরে। অবাক হয়ে দেখি সেখানে কাঁচের আলমারিতে সাজানো আছে অসংখ্য গ্রন্থ। সবই লেখা আমার মাতৃভাষাতে। সম্রাটকে আমি শুধুই নির্লজ্জ সরিতৃষার জঘন্য নরপশু হিসেবে চিহ্নিত করেছিলাম মনে মনে। তার মধ্যে যে লুকিয়ে আছে সংস্কৃতির প্রতি এতখানি আগ্রহ, জানতে পেরে তা অবাক হয়ে যাই আমি। ছোট থেকে ছিলাম আমি পুস্তকের অনুরাগিনী। কত না প্রহর কেটে গেছে আমার প্রিয় গ্রন্থের অন্বেষণে। এখানে সম্পূর্ণ অজানা পরিবেশে আবার দেখতে পেয়ে তাদের ভরে ওঠে মন অজানা আনন্দে। মনে হয় ফিরে গেছি আমি পুরনো দিনে। হাত রাখি প্রিয় গ্রন্থকারের রচনাবলিতে। বাঁদিরটাকে ভেঙে যায় তন্ময়তা। জানায় সে শুধু বই নয়, আমার মনোরঞ্জনের জন্য আছে অন্যান্য উপকরণ। সিটিং রুমে রয়েছে সুবিশাল পিয়ানো এক, আমার আঙুলের ছোঁয়ায় যা ঝংকৃত হতে পারে। অবাক হই আমি, ঘোর লাগে চোখে। সামান্য এক কৃতদাসীকে সুখী করার জন্য সম্রাটের এই আন্তরিক প্রয়াসে বিস্মিত হতে হয় আমাকে। সরল শিশুর মতো ঘুরে বেড়াই বসার ঘরের চারপাশে।
ভুলে যাই নিদারুণ ভাগ্য বিপর্যয়ের কথা। মনে হয় এমন করেই কেটে যাবে জীবনের বাকি মুহূর্তগুলো। একান্ত সহচরী এসে পৌঁছে দেয় সেই দুঃসংবাদ। এখনই আসছে সম্রাট তার আগ্রাসী দেহের প্রচণ্ড খিদে নিয়ে। এখন কি বা করতে পারি আমি? আত্মরক্ষা করার সামান্য অস্ত্র মজুত নেই আমার কাছে। তাছাড়া একবার তো আমি বিসর্জন দিয়েছি আমার নারীত্ব। এখন আর নিজেকে বাঁচিয়ে লাভ কি? সমাজ তো আর কোনোদিন আমাকে স্থান দেবে না সুস্থ স্বাভাবিক নিরুদ্বিগ্ন জীবনে। তার চেয়ে শান্ত মনে মেনে নিতে হবে ভাগ্যকে, এই কথা বলে মনকে প্রবোধ দিই আমি। প্রবেশ করি বেড চেম্বারে। সকালে যে মেয়েটি ছিল উৎকণ্ঠিতা, এখন অনেকখানি বদলে গেছে সে। একটু পরেই সম্রাট প্রবেশ করে সেখানে। আগের মতোই কামচঞ্চল মনে হয় তাকে, যেন আবার নির্মমভাবে হত্যা করবে আমার কুমারিত্বকে। কিন্তু অনেক বদলে গেছে মনোভাব তার। সকালে যে ছিল বেসরম কামনার তীব্র পথিক, চাবুকের আঘাতে করেছিল আমাকে যন্ত্রণা কাতর, এখন পরিণত হয়েছে সে লাজুক প্রেমিকে। আমারই দুরন্ত আকাঙ্ক্ষায় এখন রঙিন হবে সে, হবে আমার আপন খেয়ালের সহচর। হলেও তাই, আমাকেই নিতে হলো আগ্রাসী ভূমিকা। ঠোঁটে ঠোঁটে মিলন হলে কোথায় ঘটে বজ্রপাত। লুডোভিসও আমাকে করেনি এমন করে আকুল। এর আগেই বলেছি তোমায়, বদলে গেছে সম্রাট এখন অনেক। চুম্বন করছে আমায় একেবারে নতুন ভঙ্গিতে। আমার ঈষৎ বিস্ফারিত ঠোঁট দুটির মধ্যে প্রবেশ করেছে তার সরু জিভ, পৌঁছে গেছে তার টাকরাতে। দুটি জিভের আশ্চর্য খেলায় উৎপন্ন হচ্ছে অনুপম আনন্দ এক। ক্লান্তি উধাও, হারিয়ে গেছে লজ্জারা। শরীর জুড়ে বাজছে এখন মিথুন বেলার অর্কেস্ট্রা। আবার আমাকে শুইয়ে দিল সম্রাট। কামত্রিভুজে লাগলো তার সোহাগ চিহ্ন। কি করে বোঝাই তোমাকে? এই মুহূর্তে এমনভাবে সে আমাকে বিদ্ধ করছে তার অহংকারের বস্তুটি দিয়ে, মুখ থেকে বেরিয়ে আসে অপূর্ব সুখের গোঙানি। পিচ্ছিল সুড়ঙ্গ পথ আবার ভরে যায় উত্তেজনার রসে। টইটুম্বুর হয়ে ওঠে মন। মনে হয় অনেকক্ষণ ধরে চলুক এই ভয়ঙ্কর খেলা। আগ্রাসী সম্রাটের প্রতিটি উদ্বেলিত চুম্বনের উত্তরে আমি আঁকছি আমার অনুরাগ রঞ্জিত ভালোবাসার চিহ্ন। সঙ্গমে যে বয়ে আনতে পারে এতখানি আনন্দ, মিলন যে হয়ে উঠতে পারে কাঙ্ক্ষিত পরম, প্রার্থিত পুরুষ এসে ভাঙাতে পারে ঘুম শেষ রাতে, বলতে পারে কানে কানে ফিসফিসিয়ে, এসো প্রিয়ে, সারি আচমন তোমার শরীর সাগরে। কে জানতো আগে তা? লুডোভিসোর কোনো স্মৃতি এখন আর জেগে নেই গভীর গহন কোণে আমার মনে হয়। সে যেন গত জন্মের সহচর। এ জীবনে তার সঙ্গে আমার দেখা হয়নি। জন্মেছি আমি সম্রাটের দ্বারা নিষ্পেষিত হব বলে। সম্রাট আমাকে শেখাচ্ছে কামনার বর্ণমালা, ধীরে ধীরে উন্মোচিত করছে ভালোবাসার রহস্যকে, পরিপূর্ণ করছে জীবন আমার। এই পৃথিবীর অসহায় দুর্বল রমণীদের সৃষ্টি হয়েছে যে কারণে, সেই পরম ঈপ্সিত লক্ষ্যের দিকে সে নিয়ে চলেছে আমাকে। এমনভাবে অদ্ভুত ঘোরের মধ্যেই কেটে যায় বন্দিনী জীবনের প্রথম মাসটি। সারা রাত ধরে চলে তার অবুঝ অভিসারের পালা। সারাদিন মগ্ন থাকি আমি গভীর ঘুমে। এছাড়া কোনো কিছুই আর করার নেই এখন আমার। মাঝে মাঝে ইচ্ছে হলে চোখ রাখি বইয়ের পাতায়। আগের মতো পড়তে আর ভালো লাগে না। মনে হয় কি লাভ বৃথা জ্ঞান অন্বেষণে। বাকি জীবনটুকু তো আমাকে থাকতে হবে বন্দিনী তার দেহের খাঁচায়। আর কোনোদিনও পারবো না উঠতে আমি স্বাধীনতার নীল আকাশে। বদ্ধ বাতায়নে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখব সাদা মেঘের খেলা। ডাকতে ডাকতে উড়ে যাবে দুরন্ত সমুদ্র পাখি, আমার দিকে ছুঁড়ে দেবে করুণা অনেক। সকালের সোনালি রোদ এসে বিদ্রুপ করবে আমায়। রাতের জ্যোৎস্না শোনাবে অশ্রুত কাহিনী তার। কখনো বা শেষ বিকেলে হাত রাখি পিয়ানোতে, আনমনে বাজাই আমার প্রিয় সুর। আর তখনই বৃষ্টিপাতের মতো ভিজতে ভিজতে ফিরে আসে
জেনোয়া শহর আর হারানো শৈশব। ছিলাম আমি প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন। ইচ্ছে করে শৃঙ্খলিত হব না বলে পরিনি পায়ে বিয়ের শেকল। দিনের পর দিন ফিরিয়ে দিয়েছি প্রিয়তম লুডোভিসোকে। অবশেষে অনেকে শর্তাবলী আরোপ করেছি আমার বৈবাহিক জীবনে। অনুগত সহচরের মতো লুডোভিসো মেনে নিয়েছে, তা প্রতিবাদ করেনি। তার প্রচণ্ড পৌরুষের ভয়াল আক্রমণে ভেঙে চুরমার করেনি আমার কুমারিত্বের প্রাচীরকে। তার ভালোবাসা ছিল অনেকটা সখ্যতার সূক্ষ্ম আবরণে ঢাকা, সমমর্মিতার পরশ মাখা, সহযোগিতার আবেশ ভরা। শরীরের খেলায় আমাকে নিতে হতো প্রধান ভূমিকা, তালে তালে সঙ্গত করত সে। সম্রাট বদলে দিয়েছে সব। কলঙ্কের বিছানাতে আমাকে শুইয়ে রেখে জেলেছে কোষে কোষান্তরে অদ্ভুত ভালো লাগার শিখা। আপ্লুত হয়েছি আমি, পরিপ্লাবিত হয়েছি তার সর্বগ্রাসী কামনার প্রচণ্ডতায়। দিন কাটে আমার অদ্ভুত তন্দ্রামগ্নতায়। মনে হয় কখন আসবে রাত, আবার আমি আশ্রয় নেব সম্রাটের প্রশস্ত বুকে। আলিঙ্গনে, মর্দনে, চুম্বনে, শোষণে, দংশনে, লেহনে ক্ষণে ক্ষণে করবে আমায় শিহরিতা সে। অবশেষে বাঁধ ভাঙার বন্যার মতো ছুটে আসবে উত্তপ্ত জলরাশি। ভরে যাবে আমার গোপন গহ্বর। পৌঁছে যাব আমি চরম রতির পরম ঈপ্সিত মুহূর্তে। প্রথম প্রথম থাকত মগ্ন সম্রাট আমার শরীর অন্বেষণে। ক্রমশ কমে আসে তার মত্ত মৃগয়ার মুহূর্তগুলি। বাদী এসে খবর দেয় আমায় তার হারিমে এখন এসেছে প্রাচ্যদেশীয় সুন্দরীরা। তাদের প্রচণ্ড যৌবনে দাউ দাউ বন্যায় জ্বলছে সম্রাট। শরীরে শরীরে রেখে চলেছে তার অনুক্ষণ কামনার ভয়ঙ্কর খেলা। তাই ভুলে গেছে সে আমাকে। এক শরীরে বারবার তৃপ্তি পায় না সে। চলে তার নিত্য নতুন রমণী দেহের অনিঃশেষ অনুসন্ধান। সারা রাত ঘুম আসে না চোখে আমার। নিম্ন নাভিদেশ থেকে উঠে আসে চেতনা এক, ছড়িয়ে পড়ে সারা দেহে। একাই থাকি আমি প্রতীক্ষারতা তার আগমনের প্রত্যাশায়। আসে না সে, ভাঙায় না ঘুম আমার প্রত্যাশার। সেই তো করেছে বাঘিনীকে রক্ত তৃষিতা। এখন অনাদরের অরণ্যে একাই ঘুরছে সেই ভয়ঙ্কর বাঘিনী শিকারের সন্ধানে। মেনে নিয়েছি ভাগ্যকে আমার। এমন করেই দেখতে দেখতে অতিবাহিত হয়েছে 2 বছর। মাঝে মাঝে মনে পড়ে লুডোভিসোর কথা। বিচ্ছিন্ন হবার পর কোথায় সে আছে, কেমন আছে জানি না আমি। আছে কিনা এই পৃথিবীতে সেই খবরও জানা নেই আমার। ইচ্ছে হয় মাঝে মাঝে যদি একবার দেখতে পেতাম তাকে, আবার হতে পারতাম মিলিত তার সাথে। কি তাহলে বাকি জীবনে চাইবার মতো আর কিছু থাকতো না আমার। কিন্তু সম্রাট এমনভাবে বেঁধেছে তার বাসনায়, কোনোদিনও কি আমি হতে পারবো তৃপ্তা লুডোভিসোর আলিঙ্গনে? তার চুম্বন চিহ্ন কি বয়ে আনবে আমার জন্য আশ্চর্য আনন্দের স্বাদ? পরিপূর্ণা হব কি তার ধারাবাহিক সোহাগে? এই হলো আমার মতো হতভাগ্য রমণীর জীবন কথা। জানি আমি ম্যাডাম, বাকি দিনগুলো আমাকে কাটাতেই হবে এই নরকে। এর থেকে মুক্তি নেই আমার। সহেলি সিলভিয়া, এই হলো সেই ইতালীয় ললনার আত্মকথন। স্বীকার করতে দ্বিধা নেই আমার, তার স্বীকারোক্তির শেষ অংশটি অকারণে আমার মনে এনেছিল অনেক সন্দেহ। ভাবছিলাম আমি উৎকণ্ঠিত চিত্তে, তাহলে কি আমিও একদিন নিমজ্জিত হব অবহেলার সমুদ্রে? একাই কাটবে আমার নিশি প্রহর, তারই মতো থাকবো আমি সরিতৃষিতা। পরের মুহূর্তেই ভরে যায় মন আশ্চর্য আনন্দে এক। আজ পর্যন্ত অতিক্রান্ত হয়নি এমন কোনো সপ্তাহ যখন কমপক্ষে 3 বার সে আসেনি আমার কাছে। তার আগ্রাসী আক্রমণে অলসতার ছায়া পড়েনি, অনীহা এসে ঢাকেনি তার উদগ্র কামনাকে। আগের মতোই সে আমাকে শোনায় ভয়াল ভয়ঙ্কর জলপ্রপাতের শব্দ, হাত ধরে নিয়ে যায় আমাকে ভয়ঙ্কর উপত্যকায়।
যতক্ষণ পর্যন্ত না আমি পৌঁছে যাচ্ছি শরীর সুখের সর্বোচ্চ শিখরে, ততক্ষণ চলে তার অন্তহীন প্রণয় লীলা। ক্লান্তি উধাও, অবসাদ নিরুদ্দেশ, বিহবলতা নেই, আছে শুধু কুল ভাসানো জলরাশির কল্লোল। প্রতি রাতেই এমন করেই সে ভাসিয়ে নিয়ে যায় আমাকে। সেদিক থেকে অনেকখানি ভাগ্যবতী আমি। ধীরে ধীরে অন্তরঙ্গ আলাপচারিতায় আমার কাছে উন্মোচিত করে তার গভীর গোপন কলঙ্ক কথা। একদিন জানতে চায় সে আকুল হয়ে, ম্যাডাম, সম্রাট যখন তোমাকে অন্যভাবে উপভোগ করে তখন কি তুমি শিহরিত হও আগের মতোই? তার এই প্রশ্ন শুনে অবাক হই আমি। অজ্ঞতায় ভরে ওঠে মুখ। অনুরোধ করি তাকে বুঝিয়ে বলতে ব্যাপারটা। কথা শুনে আমার খিলখিলিয়ে হেসে ওঠে সে। হাসতে হাসতে বলে, তুমি কি সত্যি বলছো ম্যাডাম? বন্দিনী যে তুর্কি হারেমে হয়নি তার এমন অভিজ্ঞতা মানতে হবে আমায়? করেনি সে শিহরিত তোমাকে নতুনতর ভঙ্গিমায়? তাকে আমি অনুরোধ করি বুঝিয়ে বলতে ব্যাপারটা। সে বলে, তুমি কি জানো ম্যাডাম, রমণীরা দুভাবে গ্রহণ করতে পারে পুরুষকে। এমনভাবেই ভগবান সৃষ্টি করেছেন তাকে। তারপর সে বুঝিয়ে দেয় সমস্ত ব্যাপারটা। শুনে আমি বিস্মিত হয়ে উঠি। কি করে সম্ভব এটা? এ তো পরিপূর্ণ জান্তব ব্যাপার। প্রশ্ন করি তাকে, তোমার কি হয়েছে এমন অভিজ্ঞতা? নিষ্প্রিয় কণ্ঠে সে বলে, অনেকবার। সত্যি বলতে কি, এখন তো সম্রাট পছন্দ করে এই পথটাই। সে বিশ্বাস করে এটাই নাকি কাঙ্ক্ষিত সুখের প্রার্থিত মুহূর্তকে দীর্ঘায়িত করে। আবার প্রশ্ন করি আমি, এতে সত্যি সত্যি সুখ পাও তুমি? তোমার মন কি ভরে ওঠে না অদ্ভুত ঘৃণায়? জাগে নাকি প্রতিবাদের আগুন? আবার হেসে ওঠে সে। জবাব দেয়, ম্যাডাম, দেখছি তুমি একেবারেই ছেলে মানুষ। জানো তুমি, সৃষ্টিকর্তার আশ্চর্য অনুগ্রহে আমাদের দেহের প্রতিটি অংশই বহন করে কামনা তরঙ্গকে। ইচ্ছে মতো পুরুষ পতঙ্গ দংশন করে তাকে। কেউ বা তৃপ্ত হয় এক ভঙ্গিমায়, কেউ বা আনন্দ পায় অন্যভাবে। এতে সাড়া আমাদের দিতেই হবে। কতক্ষণ আমরা থাকতে পারবো অধরা? দেখো, একদিন সম্রাট তোমাকে শেখাবে এই সর্বনাশের খেলা। এখন থেকে তুমিও চাইবে বারবার এমনভাবে ধর্ষিতা হতে তার কাছে। আর যদি বিশ্বাস না হয় তোমার, তাহলে একদিন লুকিয়ে এসো আমার শোবার ঘরে, থেকো বসে প্রসাধন কক্ষে। এখনো মাঝে মাঝে সম্রাট দিনের বেলা আসে আমার কাছে আর শুরু করে তার জান্তব খেলা। তখন তুমি নিজের চোখে দেখতে পাবে সব। বদলে যাবে ধারণা তোমার। এতক্ষণ শুনছিলেন পৃথ্বীরাজ সেনের লেখা তুর্কি হারেমের বন্দিনীর দ্বিতীয় পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।